হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দশম শ্রেণীর যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বইটার যে প্রথম চ্যাপ্টার সেটা আমরা আজকে আলোচনা করব। তো সেই যে প্রথম চ্যাপ্টারের আজকের প্রথম ক্লাসে আমরা যে ওই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুটাকে আমরা উপস্থাপন করব, সঙ্গে অর্থাৎ ওই চ্যাপ্টারটিতে আমরা দশম শ্রেণীতে কি পড়তে যাচ্ছি সেটা একটু আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব। তো তোমরা দেখতে থাকো এবং সেই যে বিষয়গুলোকে আমরা বিভিন্ন ক্লাসে পরবর্তীতে কোন ক্লাসে কোনটা আলোচনা করব সেটাও তোমরা সঠিকভাবে আজকে জেনে নাও। তো বিষয়বস্তুর বিশ্লেষণে আমরা পরিবেশের জন্য ভাবনা কথাতে অর্থাৎ প্রথম আমরা অংশে দেখতে পাচ্ছি যে পরিবেশ সম্পর্কে আমাদের এখানে জানতে হবে পরিবেশটা কি জিনিস এবং পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো কি কি, এবং সেই উপাদানগুলোর মধ্যে আমরা একটা বিশেষ যে উপাদান যেটা রয়েছে পরিবেশের সেটা হচ্ছে বায়ু। অর্থাৎ এই বায়ু কিন্তু পৃথিবীকে বেষ্টন করে যে একসঙ্গে পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে আবর্তিত হয়। তো সেই জন্য পৃথিবীর চারপাশে থাকা বায়ুটাকে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। তো সেই বায়ুমণ্ডলের প্রথম আলোচনাটা আমরা এই বিষয়ে চ্যাপ্টারের প্রথমে অংশে করব। তো পরিবেশের বায়ুমণ্ডলের মধ্যে যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই বায়ুমণ্ডলটাকে কেন মণ্ডল বলা হয় আমরা বললাম, সঙ্গে সঙ্গে তার শ্রেণী বিভাগটাও করব। উপাদানের সাপেক্ষে অর্থাৎ বিভিন্ন বায়ুমণ্ডলের যে উপাদানগুলোর অনুপাতের উপর ভিত্তি করে ভাগ আছে। আবার কখনো কখনো বায়ুমণ্ডলে আমরা জানি যে উচ্চতা যত উঠতে থাকি উষ্ণতার যে তারতম্য ঘটে সেইটার উপর ভিত্তি করে আমাদের 6 ভাগে ভাগ রয়েছে। সেই 6টা ভাগের মধ্যে আমরা জানি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আর উপাদানের উপর ভিত্তি করে যে ভাগটা রয়েছে সেটা আমরা জানি যে হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। তো এই যে দুটো ভাগে ভাগ রয়েছে, সঙ্গে সঙ্গে উচ্চতার সঙ্গে উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে যে ভাগ। তো এখানে আমরা কিন্তু দশম শ্রেণীতে তোমাদের ভৌতবিজ্ঞানে এই যে উচ্চতার সঙ্গে উষ্ণতার ভাগটাকে কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো আমরা প্রথম ক্লাসে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। সেখানে তাদের অবস্থানটা কোথায়, তাদের উষ্ণতার পরিবর্তনটাই বা কি রকমের, সর্বোচ্চ জায়গায় তাদের উষ্ণতাগুলো কি ধরনের, তাদের গুরুত্বগুলো কি, এইগুলো নিয়ে আলোচনাটা আমরা করব। সেকেন্ড ক্লাসেও ঠিক একই রকম ভাবে আমরা আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে আলোচনাটা করব। তারপরে আমরা চলে আসছি এই পরিবেশের যে উপাদানগুলোর কথার মধ্যে আমরা বিশেষ উপাদান অর্থাৎ বায়ুমণ্ডলটাই যে বিশেষ উপাদান সেটাই আমরা এখানে আলোচনাটা করছি। এবং এই উপাদানটার যে বিভিন্ন উপাদানগুলোর যে বিভিন্ন যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর তারতম্য যদি ঘটতে থাকে এবং তার জন্য বিভিন্ন যে সমস্যাগুলো ঘটবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেইগুলো আলোচনা করব। কি সেই সমস্যাগুলো আমরা দেখতে পারি যে বায়ুমণ্ডলের উপাদানগুলোর প্রথম একটা গুরুত্বপূর্ণ যে যে কাজগুলো করে থাকে আমরা জানবো। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের একটা বিশেষ গ্যাস থাকে যেটা হচ্ছে ওজোন। ওজোন স্ফিয়ার নাম দিয়ে ওজোন স্তরের ক্ষয়ক্ষতির কারণগুলো, তার ফলাফল এখানে আমরা আলোচনাটা করব 3 নম্বর ক্লাসে। অর্থাৎ ওজোন স্তরটা কোথায় অবস্থিত, তার অবস্থানের সঙ্গে সঙ্গে তার জন্য যে ক্ষয়ক্ষতি হলে কি সমস্যাগুলো দেখা দেয় সেইটাই আমরা আলোচনাটা করব। এর পরের ক্লাসে আমরা কি করব, পরিবেশের আর একটা উপাদান যেটা যদি তার পরিমাণ স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে উপাদানগুলো কিছু বাড়তে থাকে সেটাও একটা সমস্যার কারণ হয়ে থাকে। সেগুলোকে আমরা এক কথায় গ্রিন হাউস গ্যাস বলে থাকি। সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি, তারা কোথা থেকে কে কোন গ্যাসটি উৎপত্তি হয়ে থাকে এবং তারা কি প্রভাব ফেলে, সেই যে বিশেষ প্রভাবটা তারা ফেলে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী পরিমাণগুলো মানে শতকরা পরিমাণগুলো আমরা এখানে কিন্তু আলোচনাটা করব। এরপরে চলে আসছি পরিবেশের যে উপাদানটা জানছিলাম, উপাদানের অনুপাতগুলোর তারতম্য হলে যে বিভিন্ন সমস্যাটাকে আমরা জানলাম। তার সঙ্গে সঙ্গে এরপরে আমরা চাইবো যে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার আমাদের ভাবনা চিন্তা, অর্থাৎ পরিবেশটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। তো পরিবেশের জন্য ভাবনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে পরিবেশের যে উপাদানগুলোর মূল তারতম্যের জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই। অর্থাৎ আমরা কেন কি আমরা আমাদের দৈনিক যে শক্তির চাহিদা দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে, বর্ধিত হচ্ছে, সেটার উপর ভিত্তি করেই যে যত সমস্ত উপাদানগুলো উৎপত্তি হচ্ছে। তো সেই শক্তিটাকে আমরা যেটা আমাদের যে কোনো সমাজ বা যে কোনো সভ্যতার চালিকা শক্তি হচ্ছে যে বিদ্যুৎ শক্তি বা যে কোনো শক্তি, সেই শক্তিটার ব্যবহারটাকে আমাদেরকে কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে।
এবং সেখানেই শক্তির ব্যবহার যথাযথভাবে আমাদের করা, যেটাকে আমরা স্থিতিশীল উন্নয়ন নামে যেখানটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনাটা করব, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে শুধু জীবন জীবিকা নির্বাহ করলে চলবে না, আমাদেরকে স্থিতিশীল উন্নয়ন ঘটাতে হবে, সেটা নিয়ে আমরা পঞ্চম ক্লাসে আলোচনা করব। সেখানে শক্তির যথাযথ ব্যবহার করতে গেলে শক্তির যে বিভিন্ন রূপগুলোর মধ্যে আমরা যদি তাপ শক্তিটাকে যেখানে ব্যবহার করছি তাকেও যথাযথভাবে ব্যবহার তার জানতে হবে। শক্তির ব্যবহারের মধ্যে আমরা যদি তাপ শক্তির কথা বলছি, সেই তাপ শক্তির সঠিক ব্যবহার করতে গেলে আমাদের জ্বালানি সম্পর্কে জানতে হবে, জ্বালানির তাপন মূল্য সম্পর্কে জানতে হবে। এবং এখানে আমরা একটা বিশেষ প্রকার জ্বালানি, যেটা সবাই আমরা জানি যে জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি, তার যে বিভিন্ন ভাগগুলো জানবো এবং জ্বালানি মূল্যগুলো, প্রত্যেক প্রকার জ্বালানির মূল্যগুলো আমাদের জানতে হবে। জ্বালানি মূল্য বিষয়টা সংজ্ঞাটা জানবো। এরপরে চলে আসবো বিভিন্ন প্রচলিত শক্তি যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকছি, সেইগুলো বা কি কি, অর্থাৎ জ্বালানি এবং শক্তি দুটোই পরস্পরের কিন্তু যে অনুষাঙ্গিক অর্থাৎ পূরক। তাপ প্রচলিত শক্তিগুলোর মধ্যে আমরা দু প্রকার জানি, তাপ শক্তি, একটা হচ্ছে তাপ শক্তি, প্রচলিত শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তির কথাটা সাধারণত আমরা এখানে ধরবো। বিদ্যুৎ শক্তিটাই প্রচলিত শক্তিটা সবচেয়ে বেশি প্রচলন ঘটে থাকে এবং সেখান থেকে সব ধরনের শক্তিতে রূপান্তরিত সম্ভব। সেই বিদ্যুৎ শক্তি যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে তাপ বিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ, বোঝা গেছে? এই দুটো যে প্রচলিত শক্তির উৎস বা কিভাবে সৃষ্টি হয়ে থাকে তার একটা প্রচলিত ধারণা আমরা এখানে লাভ করব 5 নম্বর ক্লাসে। অর্থাৎ শক্তিটাকে যথাযথ ব্যবহার করব, অর্থাৎ কোন শক্তিটা যেখানে আমরা সাধারণত সবচেয়ে বেশি প্রচলন করে থাকি সেই শক্তিগুলোকেই আমরা যথাযথভাবে ব্যবহার করব। তাপ শক্তি, তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির দুটো ভাগে এবং সেই তাপ শক্তিরই মধ্যে পড়ে রয়েছে জ্বালানি আর হচ্ছে প্রচলিত শক্তিগুলোর মধ্যে তাপ বিদ্যুৎ, জলবিদ্যুৎ। কিন্তু এই শক্তির যথাযথ ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের সভ্যতার অগ্রগতিকে আটকাতে পারবো না, আমাদের আরো বিকল্প শক্তির কথা ভাবতে হবে। সেই বিকল্প যে বিভিন্ন শক্তি যেগুলো কিন্তু দূষণ কম ছড়ায়, কিন্তু তাপ শক্তি আমরা জানি যে এখান থেকে দূষণ ছড়ায়। কারণ কি, এখানে তাপ শক্তি উৎপন্ন করতে গেলে বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে গেলে তাপ বিদ্যুৎটা বিশেষ করে কয়লাকে পুড়িয়ে সেখান থেকে তৈরি করতে হয়, সেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের উৎপন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বিকল্প শক্তি যেগুলোতে কোনো কিন্তু দূষণ ছড়ায় না, সেই শক্তিগুলোর ব্যবহার আমাকে খুঁজতে হবে। সেইগুলোকে আমরা বলছি যে অচিরাচরিত শক্তি, অর্থাৎ যেগুলোর প্রচল বা অপ্রচলিত শক্তি, বোঝা গেছে? বিকল্প শক্তিগুলোকে আমরা নাম দিচ্ছি অচিরাচরিত শক্তি কিংবা হচ্ছে বিকল্প বা হচ্ছে অপ্রচলিত শক্তি বলে বলছি। অপ্রচলিত, যার প্রচলন এখনো কিন্তু সঠিকভাবে আমাদের দেশে বিশেষ করে হয়নি, সেটাকেই আমরা বলবো অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি। তাদের উৎস গুলো খুঁজে তাদের ব্যবহারকে আমাকে বাড়াতে হবে। 1 নম্বর হচ্ছে যেগুলো সৌরশক্তি। সেটা কি? সৌরশক্তি, সূর্য থেকে কিন্তু অবিরত শক্তি আমাদের পৃথিবী পৃষ্ঠে আসছে। সেই শক্তিটাকে আমরা যদি, যেটি সূর্য যতদিন বেঁচে আছে ততদিন কিন্তু শক্তি আসবে পৃথিবীতে, সেই শক্তিটাকে সংগ্রহ করব, সেই শক্তিটাকে ব্যবহার করব, সেই শক্তিটাকে সংগ্রহ পরিমাণ করার কোয়ালিটিটাকে আমরা বাড়াবো। এই সমস্ত নিয়ে গবেষণাটা চলছে। সৌরশক্তি, যেটাকে আমরা সব রিনিউয়েবল এনার্জির মধ্যেও আমরা ধরতে পারি, এগুলোকে সব আমরা যে রিনিউয়েবল এনার্জি বলে বলতে পারি। তাছাড়া বায়ু শক্তি, দেখতে পাচ্ছ বায়ুর যে গতিবেগকে কাজে লাগিয়ে এবং কোনো টারবাইনকে ঘুরিয়ে যদি শক্তি তৈরি করতে পারি। ভূতাপ শক্তিও রয়েছে, জোয়ার ভাটার শক্তি, বায়োমাস শক্তি। বায়োমাস অর্থাৎ কোনো বায়োলজিক্যাল যে উপাদান, যে জীবিত বা মৃত অবস্থা হওয়ার পরে তার মধ্যে আমরা জানি কার্বন থাকছে, সেইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করলেও সেটা কিন্তু আমাদের অচিরাচরিত শক্তির একটা উৎস হতে পারে। সেই রকম বিকল্প শক্তির সঙ্গে সঙ্গে আমাদের বিকল্প জ্বালানিও আরো খুঁজতে হবে, যেগুলো থেকে সহজে আমরা তাপ পেতে পারি। যে অর্থাৎ বিকল্প শক্তি মানে আমরা যেগুলো তড়িৎ উৎপন্ন করতে সাহায্য করে আর যেখানে এটা তাপ উৎপন্ন করতে সাহায্য করে, সেই রকম বিকল্প কিছু জ্বালানি আমাদেরকে খুঁজতে হবে। সেইগুলোর মধ্যে আমরা পড়বো মিথেন হাইড্রেট নামক যে একটা উপাদান, যার মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস ভর্তি রয়েছে, বা ফায়ার আইস যাকে বলে। সঙ্গে সঙ্গে বায়োমাস শক্তিটার কথাও আমরা আলোচনা করবো। বায়োমাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা, সঙ্গে সঙ্গে বায়োফুয়েল, বায়োগ্যাস, অর্থাৎ এগুলো বায়োমাসটা হচ্ছে কঠিন জ্বালানি,
তরল জ্বালানি, গ্যাসীয় জ্বালানি, সেই রকম বায়োমাস জ্বালানির কথাও আমরা পড়বো 7 নম্বর ক্লাস। এইভাবে আমরা প্রথম চ্যাপ্টারটাতে কি কি বিষয়টা পড়বো আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্রস্তুত থেকো, বইটাকেও সঙ্গে সঙ্গে দেখে রাখবে। আমরা প্রত্যেক দিন যে প্রত্যেক ক্লাসগুলো আমরা নেব, ছোট ছোট করে পাঠে আলোচনা থাকবে এবং সেই ক্লাসগুলো দেখার পরে, সবগুলো দেখার পরে নিঃসন্দেহে তোমরা কিন্তু প্রশ্ন বিচিত্রার প্রশ্ন কিংবা ওই অনুশীলনের প্রশ্নগুলো করতে তোমরা সক্ষম হবে। ভালো করে ভিডিওটাকে দেখবে এবং পড়ার সময় তোমরা খাতা পেন নিয়ে বসবে। নতুন কিছু তথ্য পেলে সেগুলোকে তোমরা কালেক্ট করবে।